এলন মাস্ক তার মুকুটে আরও একটি সাফল্যের পালক যুক্ত করলেন, তবে অবশ্যই সেটা চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী রেভলিউশন নিয়ে আসবে। তবে কি তার এই পদক্ষেপ এবং সাফল্যের পেছনে কি ইতিহাস রয়েছে, এর ফলে সাধারণ মানুষই বা কি লাভ পেতে চলেছে, বা আদৌ কি সাধারণ মানুষের প্রকৃতপক্ষে কোনো লাভ হবে এই যে নতুন যে পদক্ষেপ সেই থেকে, এবং এই সব নিয়ে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে করব। তবে ভিডিওটিকে শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে যারা ইউটিউব থেকে দেখছো এই ভিডিওটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে, এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবে। এতে কি হবে, আমাদের ভিডিওগুলো আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছবে। তো চলো বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় 15 মিলিয়ন মানুষ যারা ব্রেন স্ট্রোকের শিকার হয়, আর তার মধ্যে প্রায় 5 মিলিয়ন যারা মারা যান এই রোগে আক্রান্ত হয়ে, আর 5 মিলিয়ন পুরোপুরি বিকলাঙ্গ হয়ে পড়েন, যা রোগীর জন্য কষ্টদায়ক এবং তার পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। যদিও প্রত্যেকেই চায় তার পরিবারের প্রতিটি সদস্যই যেন সুস্থ এবং সবল থাকে, কিন্তু বিপদ বলে কয়ে আসে না। আর যখন বিপদ ঘটে যায় তখন সেই পরিবারের থাকে না কোনো কুল কিনারা, তাও যদি আবার সে প্যারালাইজ হয়ে পড়ে থাকে সেই রোগী। তবে রিসেন্টলি এলন মাস্ক 2024-এর এই 30শে জানুয়ারি তার নতুন স্টার্ট আপ কোম্পানি, সেখানে নিউরালিঙ্ক কর্পোরেশন, তাদের প্রথম হিউম্যান ব্রেন চিপকে লঞ্চ করেছে এবং ট্রায়ালের জন্য এক মানব মস্তিষ্কে ইমপ্ল্যান্ট করেছে, যা কোম্পানির জন্য এক উল্লেখযোগ্য পদক্ষেপ, যার লক্ষ্য যে মানুষ একদিন তার মন দিয়েই কম্পিউটারকে কন্ট্রোল করতে পারবে এবং আনুষঙ্গিক সব কাজও করতে পারবে। মাস্ক তার এক্স হ্যান্ডেলে বলেছেন যে পেশেন্ট, মানে যার মস্তিষ্কে এই চিপটিকে ইমপ্ল্যান্ট করা হয়েছে, সে খুব তাড়াতাড়ি রিকভার করছে এবং এর তাৎক্ষণিক ফল এবং যেসব পদ্ধতিকে প্রয়োগ করা হয়েছে তা খুবই সন্তুষ্টপূর্ণ। তবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওর পরবর্তী অংশে করব আমরা। তার পূর্বে জেনে নেব যে তার যে এই নতুন স্টার্ট আপ কোম্পানি তিনি শুরু করেছেন, তিনি কি প্রথম এই স্টার্ট আপ কোম্পানিকে শুরু করেছিলেন, এবং এই হিউম্যান ব্রেন চিপের যে ইমপ্ল্যান্ট করা হয়েছে তার পরিকল্পনাই বা কেমন করে করা হয়েছে, আর তার যে এই কোম্পানি কি এই প্রথম এই ধরনের হিউম্যান ব্রেন চিপ ইমপ্ল্যান্ট শুরু করেছে, এই সব নিয়ে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এলন মাস্ককে আমরা জানি তার বিগ আইডিয়া কোম্পানি বা ব্র্যান্ড, যেগুলো কি টেসলা, সোলার সিটি, স্পেস এক্স, তারপর হাইপার লুপ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, যা পূর্বে টুইটার নামে পরিচিত ছিল, এগুলোর জন্য। তবে এই নিউরালিঙ্ক কর্পোরেশনের শুরু তার হাতে কিন্তু হয়নি। এই নিউরালিঙ্ক ট্রেডমার্কটির প্রকৃত মালিক ছিলেন কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির অধ্যাপক মহসেনি এবং তার সায়েন্টিস্ট পার্টনার কানসাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের র্যান্ডলফ নাডো। তারা তাদের নিজস্ব স্টার্ট আপ কোম্পানি তৈরি করেছিলেন 2015 সালে, এবং তারপর থেকেই তারা এই ট্রেডমার্কটির মালিক ছিলেন। তবে একটি স্টার্ট আপ কোম্পানিকে কন্টিনিউ করতে কি হয়, বিনিয়োগের প্রয়োজন হয়। কিন্তু দীর্ঘদিন ধরে নিউরোটেক গবেষকরা একটি ডিভাইস তৈরি করেছিল যা মস্তিষ্কে আঘাত পাওয়া লোকেদের জন্য সাহায্য করতে পারে। তবে কোনো বিনিয়োগকারীর সাথেই তাদের প্রাথমিক যে আলোচনা সেই স্তরে অগ্রসর হয়নি, এবং সেই মুহূর্তেই একজন অপরিচিত ব্যক্তি তাদের কোম্পানির ট্রেডমার্কের জন্য হাজার হাজার ডলার দেওয়ার প্রস্তাব নিয়ে আসে তাদের কাছে, আর তারপরেই তারা তাদের সাথে চুক্তিবদ্ধ হয়। এবং তখনও পর্যন্ত সেই ডিলে যে মাস্কের নাম তো উল্লেখ করা হয়নি, যে তিনি প্রায় 14.7 বিলিয়ন ডলার এখানে বিনিয়োগ করেছেন। আর তারপর থেকে নিউরালিঙ্কের প্রকৃত মালিক এলন মাস্ক। তবে অনলাইন পেমেন্ট এন্টারপ্রেনর যে ব্রায়ান জনসন রয়েছে, তিনিও 100 মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন কার্নেল নামক এক কোম্পানিতে, আর যাদের কাজও হচ্ছে হিউম্যান ব্রেনের উন্নতির জন্য কাজ করা। তবে আমরা পূর্বের আলোচনাতে ফিরে আসছি। পূর্বে আমি বলেছিলাম কি যে এই চিপ ইমপ্ল্যান্টের ফলে মানুষ তার মনের মাধ্যমে কম্পিউটারকে পরিচালনা করতে সমর্থ হবে। তবে এটি ছিল কি হিউম্যান ট্রায়াল, যা ইউএস ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের থেকে অনুমোদন পাওয়ার পরেই করা হয়েছে। এই ট্রায়ালে সাধারণত যে সার্ভিক্যাল স্পাইনাল কর্ড ইনজুরির কারণে যে ক্যাড্রিপ্লাজিয়া রোগে আক্রান্ত অথবা যে অ্যামাইট্রোফিক ল্যাটারাল স্ক্লেরোসিসে আক্রান্ত রোগীদেরকে রিক্রুট করা হয়েছে। যদি কোনো ব্যক্তির দু পা এবং দু হাত বিকল অথবা ভীষণভাবে প্যারালাইজ অবস্থায় থাকে, মানে পুরোপুরি প্যারালাইজ অবস্থায় থাকে, তবে তারা এই ক্যাড্রিপ্লাজিয়াতে আক্রান্ত হয়েছে বলে মনে করা হয়। আবার যে অ্যামাইট্রোফিক ল্যাটারাল স্ক্লেরোসিস, যা সাধারণত একটি কি নার্ভাস সিস্টেম ডিজিজ, যেখানে ব্যক্তির নার্ভ সেল যে আছে সেগুলো ভেঙে যায় এবং মাসেলের কার্যকারিতায় ব্যাঘাত দেখতে পাওয়া যায়, এইসব রোগীদেরকে এখানে রিক্রুট করা
হয়েছে ট্রায়ালের জন্য। মাস্ক তার এক্স হ্যান্ডেলে বলেছিলেন যে নিউরালিঙ্ক এর প্রথম প্রোডাক্ট, যার নাম হবে কি টেলিপ্যাথি, এবং এই প্রোডাক্টটি মূলত সেই ব্যক্তি যারা তাদের অঙ্গের ব্যবহার হারিয়েছে তাদের ক্ষেত্রেই ব্যবহার করা হবে, এবং তারা এই চিপের দ্বারাই শুধুমাত্র তাদের চিন্তা শক্তিকে ব্যবহার করে মোবাইল, কম্পিউটার থেকে শুরু করে প্রায় সমস্ত রকম ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে পারবে, এবং যে কম্পিউটার কার্সারকেও কন্ট্রোল করতে পারবে, বিভিন্ন রকম গেমও খেলতে সমর্থ হবে। নিউরালিঙ্কের তৈরি করা এই চিপটির আকৃতি একটি ছোট কয়েনের সমান, যার নাম কি দেওয়া হয়েছে লিঙ্ক, যা রোগীর যে খুলিতে নির্দিষ্ট স্থানে বসানো হবে, এবং এই চিপ থেকে কিছু ছোট ছোট তার বেরোবে, যা প্রায় 20 গুণ সরু আমাদের যে মাথার চুল রয়েছে তার থেকে, যে তারগুলো মস্তিষ্কের বিভিন্ন স্থানেও ফানিং আউট করবে। আর এই ফান আউট আসলে কি, এটা আমাদের জানা দরকার। এটি আসলে বিভিন্ন তথ্য মস্তিষ্ক থেকে ইনপুটের জন্য মাল্টিপল গেট থাকবে, এবং যা আউটপুট হবে একটি সিঙ্গেল গেটের মাধ্যমে। এখানে সিঙ্গেল গেট হলো কি চিপ নিজেই, এবং তার থেকে বের হওয়া মাল্টিপল ওয়্যার মস্তিষ্কের বিভিন্ন স্থানে ইনপুট করা হবে, তারা সেখান থেকে ডাটা কালেক্ট করবে বা ইনপুট নেবে, তাই হলো মাল্টিপল গেট। এই তারগুলো 1024 ইলেকট্রোডসের সাথে সজ্জিত, যা মস্তিষ্কের অ্যাক্টিভিটিকে মনিটর করতে সমর্থ হবে থিওরিটিক্যালি এবং ইলেকট্রিক্যালি মস্তিষ্কের নিউরনগুলিকে উদ্দীপিত করার মাধ্যমে। এই যে মস্তিষ্ক, সেখান থেকে যে সংগৃহীত তথ্য সেই চিপের মাধ্যমেই কোনো ওয়্যারেবল কানেকশন ছাড়াই কম্পিউটারে পাঠানো সম্ভব হবে, তা অবশ্যই রিসার্চারদের দ্বারাই বলা হয়েছে। এটি কম্পিউটারের কার্সারকে কন্ট্রোল করা এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসগুলোকে ইনপুট দিয়ে কন্ট্রোল করতে সক্ষম। এর মাধ্যমে যে শুধু ডিভাইসকেই কন্ট্রোল করবে এমনটা নয়, তার ডিভাইস থেকে ইনপুট রিসিভ করতেও সক্ষম হবে। যদিও এটি মানুষের মস্তিষ্কের প্রথম ইমপ্লান্টেশন ট্রায়াল, তবে এর পূর্বেও এই ট্রায়াল চালানো হয়েছিল অন্যান্য প্রাণীর মধ্যে। যেমন কি 2020 সালে কোম্পানি কি গার্ট্রুড নামক একটি শূকরের মধ্যে এর প্রয়োগ করেছিলেন এবং লাইভ ডেমো দেখিয়েছিলেন, যেখানে দেখানো হয়েছিল যে কিভাবে এই চিপ সঠিকভাবে অনুমান করতে পারে সেই গার্ট্রুডের বিভিন্ন অঙ্গকে বা অঙ্গের যে কার্যকারিতাকে, যখন সে একটি ট্রেডমিলের ওপর হাঁটছিল, এবং তার সাথে যে নিউরাল অ্যাক্টিভিটি তাকেও তারা রেকর্ড করছিল। যখন সে খাবার খাচ্ছিল সেই সময়েও এটা অ্যাক্টিভ ছিল। আর এইভাবেই সেই শূকরটি সেই চিপ তার মস্তিষ্কে নিয়ে 2 মাস পর্যন্ত বেঁচে ছিল। মাস্ক বলেছেন যে এর পূর্বেও প্রায় 2019-এ নিউরালিঙ্ক আরেকটি ট্রায়াল চালিয়েছিল, যেখানে চিপকে একটি বানরের মধ্যে স্থাপন করা হয়েছিল, এবং সেই বানর তার মস্তিষ্ক দিয়ে একটি কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতেও সক্ষম হয়েছিল। এবং কোম্পানির প্রেসিডেন্ট হোডাক বলেছেন যে সেই একই রকম ফল আমরা মানুষের মধ্যেও দেখতে চাওয়ার উদ্দেশ্যে বর্তমানে এই ট্রায়ালটাকে চালাচ্ছি, যদিও তা বানরের মধ্যে হওয়া কার্যকারিতা থেকে মানুষের মধ্যে তার কার্যকারিতার আশা বেশি করা হচ্ছে। পূর্বে বহুবার বিভিন্ন রকম স্ক্রিন অবজেক্টকে কন্ট্রোল করতে সমর্থ হয়েছিল, তবে এখন মানুষের মধ্যে এই টেকনোলজির ব্যবহারকে কার্যকারী করার উদ্দেশ্যে এই ট্রায়াল করা হচ্ছে। আর এই ফিল্ডে যে নিউরালিঙ্কই একমাত্র কোম্পানি তা কিন্তু নয়, এই ফিল্ডে ব্ল্যাক রক, নিউরাটেক এবং সিনক্রন নামে আরও 2টি কোম্পানি পূর্বের থেকেই কাজ করছে, যে ক্ষেত্রে নিউরালিঙ্ক অন্যান্য কোম্পানির থেকে আশা করা যায় যে তারা বেস্ট অ্যাডভান্স টেকনোলজিকে প্রদান করবে। তবে বলতে হয় যে সিনক্রন সর্বপ্রথম ইউএসএ একজন পেশেন্টের মস্তিষ্কে প্রথম ব্রেন কম্পিউটার ইন্টারফেস ইমপ্লান্ট করেছিল। স্টিফেন হকিং, যাকে আমরা ব্ল্যাক হোল থিওরির প্রবক্তা বা আবিষ্কারক বলে জানি, যিনি 1963 সালে 21 বছর বয়সে মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হয়েছিল এবং ধীরে ধীরে প্যারালাইসিস হয়ে পড়েন, এবং যখন তার কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন, তারপর থেকে কিন্তু তিনি তার সমস্ত রকম যে কনভারসেশন স্পিচ জেনারেটিং ডিভাইসের মাধ্যমেই করতেন। কিন্তু যদি তিনি সেই সময় এই ব্রেন চিপ টেকনোলজি পেতেন, তবে তিনি একজন কি করতেন, টাইপিস্টের থেকেও দ্রুত কমিউনিকেট করতে পারতেন, এবং নিজের যে সমস্ত রকম রিসার্চ নিজের মস্তিষ্কের মাধ্যমে বিভিন্ন রকম ডিভাইসকেও দিতে পারতেন, বিভিন্ন তথ্য দিতে পারতেন, এবং সমস্ত রকম ডিভাইসকে কন্ট্রোল করতেও সমর্থ হতেন। আর বর্তমানে মাস্কের লক্ষ্য এটাই যে উন্নত প্রযুক্তির মাধ্যমেই এই চিপকে চিকিৎসা ক্ষেত্রে নিয়ে আসা এবং চিকিৎসা ক্ষেত্রে নতুন একটি রেভলিউশন নিয়ে আসা। এই চিপটিকে মস্তিষ্কে রোবটের মাধ্যমে ইমপ্লান্ট করানো হয়েছে, যেখানে রোবটটি সেই চিপের মাল্টিপল সরু তারগুলিকে পাঞ্চ করছে এবং কিছুটা সেলাই মেশিনের মতো কাজ করেছে। যে রোবটটিকে 2021 সালে নিউরালিঙ্ক সর্বপ্রথম প্রদর্শন করেছিল, আর এই সার্জিক্যাল পদ্ধতিটি ল্যাসিক আই সার্জারির মতোই
সহজ পদ্ধতিতে করা সম্ভব, কারণ এই মেশিনটিতে বেশ কিছু অ্যাডভান্স ফিচার্স রয়েছে যা খুবই আশাব্যঞ্জক। আর তার মধ্যে একটি ফিচার্স যা প্রফেসর অ্যান্ড্রু হাইমস হাইলাইট করেছে যে সেটি হলো কি অপারেশন চলাকালীন রোগীর মস্তিষ্ক মুভমেন্ট করার ফলে যে ক্ষতির সম্ভাবনা থাকে সেটাকে নিয়ন্ত্রণের জন্য সেই মেশিনের সুইচকে সিচুয়েশন অনুযায়ী সামঞ্জস্য করা যায়। কেননা একজন ব্যক্তির যখন শ্বাস এবং হৃদস্পন্দনের সাথে অস্ত্রোপচারের সময় কি হয়, মস্তিষ্কও চলে। রোবটটি 8 ফুট লম্বা এবং একে ওক স্টুডিও নামক এক সংস্থার দ্বারা ডিজাইন করা হয়েছে, যার দ্বারাই সর্বপ্রথম 2020 সালে লাইভ ডেমোতে গাট্টুট নামক শুকরের মধ্যে চিপ ইমপ্লান্ট করানো হয়েছিল এবং তার লাইভ ডেমো দেখানো হয়েছিল। এটার ইমপ্ল্যান্টের পেছনে খরচ আনুমানিক ল্যাসিক আই সার্জারিতে খরচের প্রায় সমান, যেখানে অনুমান করা হচ্ছে যে সার্জন এবং অপারেশন লেবার প্লাস যে ম্যাটেরিয়াল রয়েছে তার পেছনে খরচ ধরা হচ্ছে $700। আবার নিউরালিঙ্ক রোবট যে রয়েছে, যে ইমপ্ল্যান্ট করবে তার পেছনে খরচ হচ্ছে $1000 এবং যে প্রি অপারেশন এবং তার জন্য ফলো আপের জন্য $1210 খরচ হচ্ছে। রাউন্ড ফিগারে প্রায় বলতে পারো $3000 কাছাকাছি এখানে খরচ হবে এবং ভারতীয় মুদ্রায় সেটা 2,40,000 কাছাকাছি খরচ হতে চলেছে। এই ইমপ্লান্টেশন যদিও চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী রেভলিউশন নিয়ে আসছে, কিন্তু এর কিছু কিন্তু চ্যালেঞ্জেস রয়েছে। এই চিপ ইমপ্লান্টেশনের পর এর লংজিভিটি ঠিক কতদিন হবে তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। যতদিন না এই ট্রায়াল পুরোপুরি সম্পূর্ণ হচ্ছে বলা অসম্ভব। যদি এর লংজিভিটি দীর্ঘমেয়াদী না হয় তবে কিভাবে বারংবার এই ধরনের সার্জারি করে ইমপ্লান্টেশন করাও একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যেখানে অর্থের ব্যয় প্রচুর পরিমাণ হবে এবং এটা অনেক রিস্কি হয়ে দাঁড়াবে একজন পেশেন্টের পক্ষে। কুলিয়াসা একজন রিসার্চার, তিনি বলেছেন যে কোনো শরীরই সাধারণত আক্রমণকারীদের পছন্দ করে না এবং বাইরের বস্তুর প্রতি ভালোভাবে সাড়াও দেয় না, এবং আর্টিফিশিয়ালি ইমপ্ল্যান্ট করা কোনো ডিভাইসকে তো তারা পুরোপুরি বিকল করার জন্য যে শরীরের অন্যান্য অঙ্গ রয়েছে তারা তাদের কাজ শুরু করে দেয় সেই মুহূর্তে। অর্থাৎ সেই যে ডিভাইস সেটা বিকল হয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েই যায়। এই চিপ ইমপ্ল্যান্টের পর থেকে এটি সরাসরি ব্রেনের সাথে ইলেকট্রিক ফিডব্যাক প্রোভাইড করে, আর তাই এই ইমপ্ল্যান্টের চারপাশে যে কোনো ধরনের এনক্যাপসুলেটিং উপাদান বা টিস্যু তৈরি হয়, যা কি করে তার কার্যকারিতাকে ব্যাপকভাবে হ্রাস করতে পারে এরকমই ধারণা করা হচ্ছে। এক কথায় বলতে হয় যে শরীরের যে ইমিউন সিস্টেম তার কাজ শুরু করে দেয় এবং ভাবে যে এখানে কোনো অ্যাটাক হয়েছে, আর সে মাত্রই সেখানে এক পরক পড়তে শুরু হয়ে যায় এবং তাকে তড়িতের কুপরিবাহী। ফলে যে সরু সরু তারগুলিকে ভেতরে প্রবেশ করানো হয় সেই যে বিভিন্ন রকম ডাটা মস্তিষ্ক থেকে কালেক্ট করার জন্য, সেখানে ইলেকট্রিক কমিউনিকেশনের ব্যাঘাত ঘটতে পারে। ফলে পরবর্তীতে সেই কমিউনিকেশনকে পুনরায় অ্যাক্টিভ করাও একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ব্যাটিঙ্গার, যিনি একজন কার্নেজি মেলন ইউনিভার্সিটির ম্যাটেরিয়াল সায়েন্স এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর, তিনি এর কার্যকারিতার সময়কাল নিয়ে বলেছেন যে এর বায়োকম্পিটাবিলিটি অর্থাৎ এর ইমপ্ল্যান্টের সময় ব্যবহৃত যেসব উপাদান সেগুলো যা শরীরের জীবন্ত টিস্যুর জন্য ক্ষতিকারক বা বিষাক্ত নয়, অর্থাৎ যা সাহায্য করতে পারে সেই চিপটি মস্তিষ্কে কতক্ষণ টিকে থাকতে পারবে এবং কতটা ভালোভাবে কাজ করতে পারে। তিনি আরও বলেছেন যে এটার ফাংশন লং টার্ম হতে পারে, যদি এটা যখন ইনপুট করা হবে সেই মুহূর্তে যদি কোনো রকম ব্লাড ভেসেলস ক্ষতিগ্রস্ত না হয় বা সেরকম ক্ষতিগ্রস্ত থেকে এড়ানো সম্ভব হয় তবেই। এই নিউরালিঙ্ক ডিভাইসের ক্ষেত্রে তিনি বলেছেন এখানে যে টেকনোলজিকে ব্যবহার করা হয়েছে তা এক্সাইটিং, কারণ এই ডিভাইসটি ছোট একটি নির্দিষ্ট স্থানে ইনপুট করাও সম্ভব কোনো রকম ব্লাড ভেসেলসের ক্ষতি ছাড়াই, যার ফলে আশা করা যায় যে এই যে এর বায়োকম্প্যাটিবিলিটি দীর্ঘমেয়াদী হওয়া সম্ভব রয়েছে। তবে তিনি বলেছেন এই ডিভাইসটি অন্তত পক্ষে 5 থেকে 10 বছর পর্যন্ত ওয়ার্ক করা উচিত এর প্রথম ইমপ্লান্টেশনের পর। তবে এটি মস্তিষ্কের কঠিন অবস্থা সহ্য করতে পারে কিনা তা সময়ের অপেক্ষা, যা সম্পূর্ণ ট্রায়ালের পুরো হওয়ার পরেই বোঝা সম্ভব হবে। হিউম্যান ব্রেনে এই চিপটি কতটা কার্যকরী হবে তা তো এই ট্রায়ালের পরেই বোঝা সম্ভব হবে, আর ট্রায়ালের মাধ্যমেই বোঝা সম্ভব হবে যে এটা সঠিকভাবে কাজ করছে কিনা, এর কি কোনো সাইড এফেক্ট আছে মানব শরীরে, নাকি এর মধ্যে কোনো ফল্ট আছে, যা অবশ্য থাকলে পরবর্তীতে রিসার্চের মাধ্যমে ফিক্স করাও সম্ভব হবে এবং সঠিকভাবে সাকসেস হওয়ার পরেই এটাকে অফিসিয়ালি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হবে এবং চিকিৎসা ক্ষেত্রে লঞ্চ করা হবে। তবে নিঃসন্দেহে নিউরালিঙ্ক চিকিৎসা ক্ষেত্রে নতুন রেভলিউশন নিয়ে আসার চেষ্টায় রয়েছে,
যা আশা করা যায় যে সাফল্যের দিকেই এগোবে। এছাড়াও যা ব্রেইন ড্যামেজ এবং ফুললি প্যারালাইজ মানুষদের জন্য নতুন করে তাদের নিজের মন দিয়ে এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গকে মুভ করিয়ে তাদের আবারও সেলফ রিলায়েন্স করে তুলতে সাহায্য করবে, যা শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদিও মার্কস তার এক্স হ্যান্ডেলে বলেছেন যে যেমনটা তারা আশা করেছিলেন তেমনটাই হচ্ছে, পেশেন্ট ফুল রিকভারির দিকে এগোচ্ছে নিউরাল ইফেক্টের সাথে। অর্থাৎ তার যে নিউ প্রজেক্ট হিউম্যান ব্রেন প্রজেক্ট সেটা সাকসেসের পথেই যাচ্ছে। তো আজকের মতন টপিক এখানেই থাকছে। আশা করি তোমাদের এই টপিকটি ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।